ছাত্রীরা দাঁড়িয়ে আছে, তারা বলছে যে আমরা এত রাতে কোথায় যাব। কারণ তখন আমি সেদিন শহর থেকে ফিরেছি, আমাকে ফোন করেছে আমার ছাত্রীরা, যারা আন্দোলন করতে গিয়ে অলরেডি 6টা বুলেট খেয়েছে, মাথা ফেটে গেছে, পিঠে লেগেছে, রক্ত পড়ছে। ওই অবস্থায় তারা ফোন করে চিৎকার করে বলছে ম্যাডাম আমাদেরকে বাঁচান। আমি সাথে সাথে আমি কিন্তু রওনা হয়ে গেছি সেই জায়গাগুলোতে যাওয়ার জন্য। তো ওখান থেকে আমি যখন ফিরছি তখন আমার সিএনজির সামনে আবার ছাত্রলীগ ওই সময় শহরে জিএসির মোড়ে শোডাউন করছে। তারা নানা ধরনের ককটেল ফাটাচ্ছে একদম আমার সামনে। ওইভাবে আমি এরকমটা পরিস্থিতি থেকে এসে দেখি যে ক্যাম্পাসে এভাবে ছাত্রছাত্রীকে ধরে ধরে তাদেরকে বের করে দেওয়া হচ্ছে। আপনারা জানেন যে যখন এই কোটা আন্দোলনটি শুরু হয়, সেই আন্দোলনের সময় আমাদেরও কিন্তু একটা আন্দোলন চলছিল। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমরা যারা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, এবং আমরা যারা দেখেছি যে আমরা এরকম 4 বিশ্ববিদ্যালয় আপনারা জানেন বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে সরকার কিন্তু অত্যন্ত বৈষম্যমূলক একটা প্রত্যয় স্কিম তো চালু করেছিল, আপনারা সবাই জানেন। এবং সেই প্রত্যয় স্কিম আসলে যেহেতু মানে আমরা এইভাবে বলাবলি করছিলাম, হাসাহাসিও করছিলাম যে রাষ্ট্রীয় কোষাগার ফাঁকা হয়ে যাওয়ার কারণে সরকার নানা ধরনের চাপ প্রয়োগ করে, নানা ফন্দি ফিকির করে এই ধরনের স্কিমের ভেতর দিয়ে আসলে এক ধরনের টাকা তোলার একটা ব্যাপার, এরকম একটা অভিসন্ধি তাদের ছিল কিনা। তো এটা নিয়ে আমরা অনেক মজা করেছি শিক্ষকরা। আমি তখন সেই মুহূর্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমি আমার মতো করেই ধারাবাহিকভাবে আমার যেভাবে বিভাগের কাজগুলো সেটা আমি আমাদের বদ্ধ দরজায় আমরা করছিলাম। তো একদিক দিয়ে চলছিল শিক্ষক আন্দোলন এই প্রত্যয় স্কিমের বিরুদ্ধে, যেটা খুবই বৈষম্যমূলক ছিল। আবার একই সাথে আপনারা জানেন যে জুলাইয়ের 1 তারিখ থেকে শুরু হয়েছিল কিন্তু এই কোটা সংস্কার আন্দোলন। এবং এই কোটা সংস্কার আন্দোলনের একটা মজার ব্যাপার হচ্ছে যে কোটা সংস্কার আন্দোলনের তো একটা ইতিহাস আছে, যেটা আমরা 2018-তে দেখেছি। এবং আপনারা যদি স্মরণ করে থাকেন, সেই আন্দোলনে কিন্তু দেখা গেছে যে তারা প্রথম দফায় কোটা সংস্কার আন্দোলনও করেছে এবং নিরাপদ সড়ক আন্দোলনও তারা করেছে। যার কারণে আমরা এটাও নিজেদের মধ্যে বলাবলি করছিলাম যে যারা যেই সমস্ত শিক্ষার্থীরা এখন রাস্তায় নেমেছে তারা অনেক ম্যাচিওর, পরিপক্ক। কারণ অলরেডি কিভাবে আন্দোলন করতে হয়, রাস্তায় দাঁড়াতে হয়, কিভাবে ন্যায় বিচারের সময় প্রশ্ন তুলতে হয়, কথা বলতে হয়, তারা খুব ভালো করে এটা জানে। তো প্রথম দিকে আন্দোলনটা চলছিল, আমরাও মানে একসাথে আমাদেরও আন্দোলন তাদেরও আন্দোলন, এই করতে করতে হঠাৎ করে মানে আমার মনে হয়েছে যে অভিজ্ঞতাটা জানানো দরকার। হঠাৎ করে আমি আসলে জড়িয়ে পড়ি ক্যাম্পাসের ভেতরে। কারণ আমরা দেখতে পাই যে 16 তারিখে আস্তে আস্তে আপনারা দেখবেন যে আন্দোলন কিন্তু একটা সহিংস রূপ নেয়। কারণ শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ বাধা দিয়েছে, তাদের গুলিবর্ষণ চলেছিল। এবং আমাদের রংপুরের শহীদ আবু সাইদ, সে যেভাবে বুক পেতে দিয়ে একদম পুরো বাংলাদেশকে সে একদম মানে ঠিক আছে আমাকে পিষে ফেলো, আমাকে মেরে ফেলো, আমার বুকে গুলি চালাও, তার যে আগুন, সেই আগুনটা কিন্তু সে ছড়িয়ে দেয় চারপাশে। এবং তারপরে আমরা দেখতে পেয়েছি যে এইভাবে যখন গুলিবর্ষণ হলো এবং শিক্ষার্থীরা ভীষণভাবে রেজিস্ট করতে শুরু করলো, তারাও প্রচণ্ড মানে আবেগের জায়গা থেকে, তাদের দেশপ্রেমের জায়গা থেকে উদ্যোগী হয়ে তারা যখন বললো যে হ্যাঁ লড়াই যখন করেছি, লড়াই করতে এবার পুরোপুরি মাঠে নেমে যাব, সেই রকম একটা জায়গা থেকে তারা যখন মাঠে নেমে গেল, সেই আন্দোলনের ঢেউ কিন্তু আমাদের ক্যাম্পাসেও ভীষণভাবে এসে পৌঁছলো। সেই সময় যেহেতু আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছিলাম, এবং আমি দেখলাম যে কিভাবে রাতের ভেতরে মাত্র 2 ঘন্টার নোটিসে, এক রাতের নোটিসে, এমনকি ছাত্রী হলগুলোতেও আমাদের নিপীড়ক প্রশাসন, তারা প্রক্টোরিয়াল বডি, আপনারা জানেন যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টররা থাকে, মানে শিক্ষকরাই প্রক্টর হয়, ক্যাম্পাস পুলিশ যাদেরকে আমরা বলি, তারা, এবং সত্যি কথা মানে সেইভাবে বলতে গেলে তো আসলে উপাচার্য যিনি, তিনিও কম যান নাই। তারা কিন্তু সবাই আসলে এক রাতের নোটিসে মেয়েদেরকে পর্যন্ত বের করে দিয়েছে। আর আকবর কাকা খুবই ভালোভাবে পয়েন্ট আউট করেছেন যেটি। তো এইরকম একটা অবস্থায় আমরা দেখলাম যে কিভাবে রাতের ভেতরে, আমি যখন বাসায় ফিরছি ক্যাম্পাসের বাসায়, তখন দেখলাম যে আমাদের ছাত্রীরা দাঁড়িয়ে আছে, তারা বলছে যে আমরা এত রাতে কোথায় যাব। কারণ তখন আমি সেদিন শহর থেকে ফিরেছি, আমাকে ফোন করেছে আমার ছাত্রীরা, যারা আন্দোলন করতে গিয়ে অলরেডি 6টা বুলেট খেয়েছে, মাথা ফেটে গেছে, পিঠে লেগেছে, রক্ত পড়ছে। ওই অবস্থায় তারা ফোন করে চিৎকার করে বলছে ম্যাডাম আমাদেরকে বাঁচান। আমি সাথে সাথে আমি কিন্তু রওনা হয়ে গেছি সেই জায়গাগুলোতে যাওয়ার জন্য। তো ওখান থেকে আমি যখন ফিরছি তখন আমার সিএনজির সামনে আবার ছাত্রলীগ ওই সময় শহরে জিএসির মোড়ে শোডাউন করছে। তারা নানা ধরনের ককটেল ফাটাচ্ছে একদম আমার সামনে। ওইভাবে আমি এরকমটা পরিস্থিতি থেকে এসে দেখি যে ক্যাম্পাসে এভাবে ছাত্রছাত্রীকে ধরে ধরে তাদেরকে বের করে দেওয়া হচ্ছে। এবং আপনারা বিশ্বাস করতে পারবেন না যে আমাদের ক্যাম্পাসে তো অনেক চ্যালেঞ্জ শিক্ষার্থীও রয়েছে, চোখে অনেকে মানে দৃষ্টিহীন রয়েছেন বা অন্যান্য সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রেও কিন্তু কোনো মার্সি করেনি প্রশাসন এতটাই চাটুকার, একটা পা চাটা জায়গা থেকে তারা কিন্তু মনে করেছে। কারণ তারা কেন কাজটা করেছিল, প্রশাসন কিন্তু ভেবেছে
যে এই সরকার বোধহয় পতন করা যাবে না। তো বাতাস কোন দিকে যায়, পালে হাওয়া কোত্থেকে লাগে, সেটার জন্য ওনারা অপেক্ষায় ছিলেন। এবং সেই সময় আমি দেখেছি ক্যাম্পাস পুলিশের প্রক্টরিয়াল বডি তারা ভীষণভাবে তারা কিন্তু খুব হম্বি তম্বি করে তারা তাদেরকে বের করছে। তো আমি প্রথমে অবস্থান নিয়ে নেই আমার ছাত্রীদের সাথে হলের সামনে, যে আপনারা যদি তাদের নিরাপত্তা নিশ্চিত না করতে পারে, তাদের নিরাপদ জায়গা আবাসনটা ঠিক মতো না ঠিক করে আপনারা তাদেরকে এত রাতের অন্ধকারে বের করে দেন, তাহলে আমিও যাব না। দরকার হলে তারা আমার সাথে থাকবে এবং আমিও অবস্থান নিয়ে নেই। তো সেখান থেকে আসলে আমার যুক্ত হওয়ার জায়গাটা ভীষণভাবে শুরু হলো। এবং তারপরে ক্রমাগতভাবে আমাদের এই তাদের সাথে যোগাযোগ করা, তাদের আর্থিক সাহায্য, তাদের নিরাপত্তা, তাদের খাদ্য, অন্যান্য যে বিষয়গুলি আমি ক্যাম্পাস থেকে জড়িয়ে পড়ি। এর ভেতরে যখন কারফিউ চলছে, সেই কারফিউর ভেতরে আমাকে ঢাকা চলে আসতে হয়, কারণ আমাদের ক্যাম্পাস বন্ধ হয়ে যায় এবং আমাদের সমস্ত ছাত্রছাত্রী চলে যায়, কিন্তু কিছু শিক্ষার্থী তখন রয়ে গেছিল। কারণ আপনারা জানেন যে চট্টগ্রাম শহরেও কিন্তু আন্দোলনটা চলছিল এবং তারা আসলে তাদেরকে এইভাবে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছিল তাদের উদ্দেশ্য, যাতে এই আন্দোলনটা আরো জোটবদ্ধ না হতে পারে, জমাট না হতে পারে সেই জায়গা থেকে, সেই উদ্দেশ্যে। কিন্তু আমি বলবো যে আমাদের শিক্ষার্থীরা পিছু হটেনি, তারা কিন্তু একদম থেকেছে এবং লুকিয়ে পালিয়ে যেভাবে হোক। এবং তারপরে আমরা নানা ধরনের কাজের সাথে যুক্ত হয়ে যাই। আমাদের শিক্ষার্থীদেরকে তুলে নেওয়া হয়েছিল, গুম করা হচ্ছিল, থ্রেট করা হচ্ছিল, লুকিয়ে পালিয়ে তারা ছিল, তাদেরকে নিরাপদ জায়গায় ট্রান্সফার করে দেয়, সব ধরনের কাজের সাথে আমরা ছিলাম। এরপরে ঢাকায় যখন আমরা এলাম, তারপরে ঢাকার রাজপথগুলোতে আমাদের নিজেদের যে শিক্ষকদের জায়গা, সেই প্ল্যাটফর্ম থেকে আমাদের প্রতিনিধিত্ব শুরু হলো এবং আমরা আস্তে আস্তে এই ধরনের আন্দোলন সংগ্রামে আমরা জড়িয়ে পড়ি। এমনকি অলরেডি বলেছে আমাদের রেজাউল যে শিক্ষক নেটওয়ার্কের সেই দিনের প্রোগ্রামে, যেদিন রেজাউল আমার সাথে ছিল, সেই প্রোগ্রামে আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকতে যাই, তখন পুলিশ আমাকে বাধা দেয় সেই প্রোগ্রামে অ্যাটেন্ড করার ক্ষেত্রে। পুলিশ আমাকে বলে যে আপনি কোথা থেকে এসেছেন। আমি বললাম যে আমি শিক্ষক, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। পুলিশ আমাকে বললো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক না হলে আমরা এখানে কাউকে ঢুকতে দেবো না। এই ধরনের একটা খোড়া অদ্ভুত যুক্তি তারা আমাকে দেখায়। প্রচন্ড বৃষ্টি, মুষলধারে বৃষ্টি হচ্ছে, কিন্তু তার মধ্যেও কিন্তু অনেক শিক্ষক এসেছিলেন এবং আমরা যেভাবেই হোক আমরাও অন্য একটা রাস্তা করে আমরা বিশ্ববিদ্যালয়ে ঢুকে পড়ি অপরাজেয় বাংলার পাদদেশে। এবং সেখানে আমি একটা প্রশ্ন মিডিয়াকে করেছিলাম যে আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, আমার জন্য কোনো কোটা আছে কিনা, যেটা আমার পুলিশ উত্তর দিতে পারেন নাই সেই জায়গা থেকে। যাই হোক, রসিকতা দিয়ে যদিও শুরু, তারপরে আমরা দেখেছি যে সেখানে কিন্তু সব ধরনের শিক্ষকরা এসেছিলেন এবং তারা তাদের মতো করে কথা বলেছেন। প্রবল বৃষ্টি উপেক্ষা করেও এই আন্দোলন সংগ্রামের জায়গাটা আমরা চালু রেখেছি এবং তারপরে আমাদের একদম ধারাবাহিকভাবে যা যা করার দরকার সেই জায়গা থেকে আমরা আন্দোলন সংগ্রামগুলো করেছি। আমরা যতটা সম্ভব সবাইকে জানিয়ে, যেভাবে 10 ভাবে কাজ করতে হয়েছে। আসলে এই অভিজ্ঞতা বয়ান দিতে গেলে আসলে অনেক সময় লেগে যাবে, অত সময় আমাদের কারোর হাতেই নাই, সেটা একটা বড় ব্যাপার। তো অভিজ্ঞতার জায়গাটা এরকম। এখন কথা হচ্ছে যে আমরা যদি বলতে চাই যে আসলে কি হলো, আমরা আসলে কি পেলাম, কি হলো, কি হারালাম, সেটা হচ্ছে আমাদের প্রাপ্তি আছে অনেক, অর্জনও আছে অনেক। আপনারা সবাই জানেন যে 54 বছরের বাংলাদেশ আমরা কিভাবে নির্মাণ করেছি, কি কি জায়গায় আমাদের খামতি আছে, আমরা কি পেয়েছি এ পর্যন্ত সেটা আমরা দেখতে পাচ্ছি। 16 বছরের আওয়ামী রেজিম, সেই রেজিমে তাদের দমন, নিপীড়ন, নিষ্পেষণ, মানুষকে মানুষ বলে গণ্য না করা, মানবাধিকার ছিনিয়ে নেওয়া এবং সব একটা পশুর থেকেও খারাপভাবে মানুষের প্রতি তাদের যে ব্যবহার, সেটা আমরা দেখেছি। যার কারণে আমি বলবো যে এই যে আন্দোলনটা হলো, এই আন্দোলনটা কিন্তু আসলে শুধু কোটা সংস্কারের আন্দোলন দিয়ে যদিও শুরু হয়েছিল, কিন্তু সেটা ছিল আসলে একটা সিংহ দরজা, সেটা শুধু ছিল একটা দরজা। সে দরজার হাত ধরে আসলে দেখা গেছে যে এই পুরো আন্দোলনটা কিন্তু একটা গণতান্ত্রিক যে সমতা, গণতান্ত্রিক অধিকার, সেই অধিকারের রাস্তাটাই কিন্তু প্রশস্ত করে দেওয়ার এই আন্দোলন আসলে হয়েছিল। এবং পরবর্তীতে আপনারা দেখেছেন যে একটা কোটা সংস্কার আন্দোলন, সেই আন্দোলন কিভাবে 6 দফা, 9 দফা এবং পরবর্তীতে 1 দফা, হ্যাঁ, এবং তারপরে আরো যদি কিছু থেকে থাকে সেই আন্দোলনে কিন্তু এটা রূপ নেয়। এখন আমি কি বলবো যে আন্দোলন একদিনে হয়ে গেছে? না, এই আন্দোলনের জমিন আসলে তৈরি হয়ে গিয়েছিল। আমি এখন যখন ইউটিউবে বা অন্যান্য নানা অনুষ্ঠানে আমি যখন নানা ধরনের সাক্ষাৎকার দিয়েছি, সেগুলোতে আমি দেখতে পাই যে সেই সব কথাবার্তা আমরা বহু আগে থেকে গত 2 বছর ধরে একটানা নানা জায়গায় আমরা এই ধরনের কথা বলে আসছি। আপনারা খুঁজলেই পাবেন যে ঠিক ঠিক যা যা বলেছি। এমনকি আমার মনে আছে আমি সেদিন বলছিলাম যে যখন আমাদের এই জাতীয় নির্বাচন হলো, একটা হাস্যকর নির্বাচন, প্রতারণার নির্বাচন, আবারও সেই নির্বাচন হলো 7 তারিখে, তার পরের দিনই
আমরা বক্তব্য দিয়েছিলাম এবং সেই রাষ্ট্রচিন্তার একটা ব্যানারে সে বক্তব্য দিয়েছিলাম। সেই বক্তব্যে কিন্তু কোনো মানুষকে আমরা খুঁজে পাচ্ছিলাম না, আমরা অপেক্ষা করে বসেছিলাম কারা আসবে। সবাই এত ভয় পেয়েছে, ভয়ের চোটে তারা কেউ আসেই নাই। আমরা গালে হাত দিয়ে বসে আছি, শেষে আমরা নিজেরাই অনুষ্ঠান শুরু করে দিয়েছি, নিজেরাই ভিডিও করে নিজেরাই ছেড়ে দিয়েছি যে এই কথাগুলি মানুষের কাছে পৌঁছানো দরকার। এই আন্দোলনে সবাই শরিক হয়েছে। আমাদের মনিরের পিঠটা ঝাঁঝরা হয়ে গেছে, মনিরের রক্তাক্ত মানে টি শার্টটা দেখে আমি নিজেও উজ্জীবিত হই যে হ্যাঁ মানে আমরা সত্যি এভাবে দাঁড়িয়েছি আমাদের এই জায়গা থেকে। মনির আমাদের গর্ব এবং আমাদের পার্টির সবাই যারা এইভাবে আন্দোলনে শরিক হয়েছে আমরা ভীষণভাবে মানে কিন্তু আসলে এখন এটা একটা গর্বের জায়গা এবং আমরা এখন ইতিহাসের অংশ হয়ে গেছি। সেই জায়গা থেকেই আমি বলবো যে যার কারণে এই যে দীর্ঘদিনের একটা নিপীড়নের জমিন তারা তৈরি করে দিয়েছিল, এই জমিনই কিন্তু আসলে শেষ পর্যন্ত তাদেরকে হটিয়ে ফেলেছে। আমরা ভাবতেই পারিনি কোনোদিন যে আসলে শেখ হাসিনাকে নামানো যাবে, এরকম একটা স্বৈরাচারের পতন করানো সম্ভব, এটা আমরা কোনোদিন চিন্তাই করতে পারিনি। এবং মজার ব্যাপার যে বিন্দু বিন্দু থেকে সিন্ধু হয়, এই যে কথাটা আমরা বলি না, এটাই খুব মজা। এটাই কিন্তু হয়েছে আসলে, বিন্দু থেকে সিন্ধু হয়ে গেছে এবং সেই সিন্ধুতে এখন কিন্তু আমাদের মানে মাঝি লাগবে, নৌকো লাগবে, লগি লাগবে, বৈঠা লাগবে। হ্যাঁ, সেই বৈঠা ধরে এখন আমাদের দিক নির্ণয় করতে হবে, কারণ এখন জলরাশির অনেক স্রোত। আওয়ামী লীগের নৌকা না, একদম তাই, একদম তাই। এখন কিন্তু এটা জনগণের নৌকা, এটা এখন ছাত্র জনতার নৌকা, সেই নৌকা নয়। মানে নৌকা না বলে এখন এটা বজরা বলা ভালো আমার মনে হয়, বজরার শক্তি নৌকার থেকে অনেক বেশি সেই জায়গাটা। তো আমার মনে হয় যে এখন যে চ্যালেঞ্জের সম্মুখীন আমরা হয়েছি, আন্দোলনটা কি হয়েছে আমরা সবাই জানি, মানে আমরা প্রত্যেকেই এর অংশ হয়ে গেছি। আমাদের মানে আমার মনে আছে আমি গত 1 মাস ধরে আমি ঠিকমতো ঘুমাইনি হচ্ছে নানা রকম উদ্বেগ, উৎকণ্ঠা, উত্তেজনা, ভালো খারাপ মিশ্র একটা অনুভূতির ভেতরে আমি বহুদিন ঘুমাই না ঠিক মতো। তো সেই জায়গা থেকে আমারও মনে হচ্ছে যে নতুন বাংলাদেশ, এই যে 54 বছরে বাংলাদেশ আমাদেরকে নতুন করে তারা কিন্তু দেখিয়ে দিয়েছে যে এখন আবার কি করতে হবে, এক ধরনের আবার একটু কিছুটা গোড়া থেকে শুরু করার অনেকগুলো বিষয় আমাদের দাঁড়িয়েছে।